ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। চ্যাপ্টারটা খুবই ছোট। আমরা তাপ বলতে তাপ কী জিনিস সেটা নিচু ক্লাসে অলরেডি আমরা জেনে এসেছি। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। তাপ হলো এক ধরনের শক্তি যেটা কোনো বস্তুর মধ্যে ঢুকলে সে বস্তুটা উত্তপ্ত হবে, আর বস্তুর থেকে বেরিয়ে গেলে বস্তুটা শীতল হবে। চলো 10-এর এবারে তাপ নিয়ে সামান্য কিছু অংশ আছে, সেই অংশটা আলোচনা করা যাক। প্রথমে আছে তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশন। তাপীয় প্রসারণ মানে তাপ দিলে বস্তুর দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, উচ্চতা হোক, আকার হোক, আকৃতি হোক, আয়তন হোক পরিবর্তন করে। অর্থাৎ বাংলা কথায় কোনো বস্তুতে তাপ দিলে তার বৃদ্ধি ঘটে, তার এক্সপানশন হয়, তার প্রসারণ হয়, এটাকে বলা হয় তাপীয় প্রসারণ। এইবার তাপীয় প্রসারণ পদার্থ তো 3 প্রকার: কঠিন, তরল আর গ্যাসীয়। এবার কঠিন, তরল আর গ্যাসীয়র মধ্যে সবচেয়ে তাপে প্রসারণ বেশি কার হয়? গ্যাস। কারণ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুবই কম থাকে। তার থেকে একটু কম কার হয়? তরলের। সবচেয়ে কম প্রসারণ কার হয়? কঠিনের। মূলত আমরা আজকের জায়গাটা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। এবার দৈনন্দিন জীবনে যে তাপ দিলে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা আয়তন বা তার আকৃতির পরিবর্তন ঘটে, সেটার কতগুলো অভিজ্ঞতা কথা আমরা জানি। যেমন যদি কোনো কারণে বাড়িতে কাঁচের শিশির মুখটা, যেটা যদি ধাতব হয়, মানে কাঁচের শিশির মুখ অর্থাৎ শিপিটা যদি ধাতব হয়, মানে কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি হয় এবং কোনো কারণে মুখটা যদি আটকে যায়, তাহলে অনেক সময় আমরা বাড়ির গার্জিয়ানদের বা বড় মেম্বারদের করতে দেখি, সেই গরম পানি করে কাঁচের বিয়ামের মুখটা কী করে দেওয়া হয়? গরম জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে সেটাকে যদি, মানে ডুবিয়ে থাকা কিছুক্ষণ পরে সেটাকে যদি হালকা একটু মোচড় দেওয়া হয়, সেটা সহজে খুলে যায়। খুলে যাওয়ার কারণটা কী হয়? যখন গরম জলের মধ্যে বয়ামের বা শিশির মুখটা চুবিয়ে দেওয়া হয় বা ডুবিয়ে রাখা হয়, তখন সেটা ধাতব পদার্থ হওয়ার জন্য এটা কী হয়? প্রসারিত হয়। ফলে অল্প একটু মোচড় দিলে সেটা কী হয়? খুলে যায়। এছাড়া কি দেখা যাবে যে গরুর গাড়ির চাকার বেরগুলো কি হয়? বের পড়ানোর সময়, ধরো এটা গরুর গাড়ির চাকা, রাত গরুর গাড়ি বের পড়ানোর সময় কী হয়? বের মানে লোহার অংশ, গরুর গাড়ির চাকাটা কাঠের হয়। সেটা যখন ইটের রাস্তার উপরে দিয়ে যাবে, এই অংশটা কী হবে? ইটের সঙ্গে বারবার ঘর্ষণ বা ফ্রিকশন হলে এটা কী হবে? সহজে নষ্ট হয়ে যাবে। এই জন্য ওর গায়ে কী করা হয়? এরম ছোট্ট, মানে চওড়া একটা অংশ বা পেড়, যেটা বলে চুড়ির মতো অংশ, এর গায়ে লাগিয়ে দেওয়া হয় বা সেঁটে দেওয়া হয়। এবার এই অংশটা কী হয়? এই লোহার বেড়টা কী হয়? এর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের তুলনায় ছোট করা হয়, করিয়ে এটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। তাহলে যেহেতু এটা লোহা, তাহলে কী হবে? দৈর্ঘ্য বেড়ে যাবে। আগুনে বা তাপ গ্রহণ করলো, ফলে দৈর্ঘ্য কী হয়ে যাবে? বেড়ে যাবে। সেই অংশটা নিয়ে গিয়ে চাকার উপরে বসিয়ে দেওয়া হয়। কিছু সময় পর যখন শীতল হবে, সংকুচিত হয়ে আবার কী হবে? আগের অবস্থায় ফিরে আসবে। আগের অবস্থায় ফিরে আসলে ও তো ছোটো ছিল ব্যাসার্ধ, ওকে তাপ দিয়ে তো ব্যাসার্ধ বড় করে এর গায়ে ফিট করা হয়েছে। যেই ছোট হয়ে আসবে, শীতল হয়ে ছোট হয়ে আসবে, তখন কী হবে? এই বেডটা এর গায়ে টাইট হয়ে বেঁধে যাবে। এরকম তোমাদের বইয়ে অনেকগুলোই তাপের প্রসারণের উদাহরণ পেয়ে যাবে। আমরা সচরাচর এই দুটো প্রত্যেক জীবনে মানে কী করি? লক্ষ্য করি। এছাড়াও এর পরে যেগুলো আছে, যে দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক, এটা মূল টপিক। এর মধ্যে দেখা যাচ্ছে, প্রথম দেখতে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। যদি কোনো পদার্থের আমি তাপ প্রয়োগ করি, তাহলে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে পারে। ধরো একটা প্রাথমিক দৈর্ঘ্য, একটা লোহার অংশ বা রূপার অংশ, এটাকে যদি আমি হিট দিই বা তাপ দিই, তাহলে তার কী হবে? দৈর্ঘ্য বাড়তে পারে। তাহলে কোনো বস্তুর যখন দৈর্ঘ্য তাপের ফলে, এই প্রথমে এইটুকু ছিল, মানে এইটুকু ছিল, তাপ দেওয়ার ফলে তার এতটা অংশ বৃদ্ধি পেল। তাহলে তাপের প্রভাবে যখন কোনো বস্তুর দৈর্ঘ্য অথবা প্রস্থ অথবা উচ্চতা বৃদ্ধি ঘটে, তখন সেটাকে দৈর্ঘ্য প্রসারণ বা লিনিয়ার এক্সপেনশন বলে। একইভাবে ক্ষেত্র প্রসারণ কি? ধরো একটা লোহার অংশ, এই লোহার অংশ
এই লোহার অংশের উপরে বাইরের থেকে ধরো তাপ প্রয়োগ করা হচ্ছে, এই লোহার একটা অংশ, এখানে বাইরে থেকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এই অংশটা কী হবে, দৈর্ঘ্য বেড়ে যাবে, এই ক্ষেত্রফলটা কী হবে, বেড়ে যাবে। প্রথমে ছিল এইটুকু ক্ষেত্রফল, লোহা বা সোনা বা রূপার অংশ ধরে নাও, এবার এইটাকে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয় তার ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এইটুকু প্রথমে ক্ষেত্রফল ছিল, তাহলে তার ক্ষেত্রফলটা কী হলো, বেড়ে গেল। তাহলে তাপের প্রভাবে যদি ক্ষেত্রফলের প্রসারণ ঘটে তাকে তো কী বলা হবে, ক্ষেত্র প্রসারণ। একইভাবে আয়তন প্রসারণটা কি, ধরো একটা লোহার ঘনক মনে করো, এই ঘনকটা প্রথমেই ছিল তাপ না দেওয়া অবস্থায়, তাপ দিলে যদি তার আয়তনটা এরকম বড় হয়ে যায়, একটু ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, আমি দিচ্ছি সেট করে, এই তাহলে প্রথমে তাপ দেওয়ার আগে লোহার ঘনকের আয়তন ছিল এরকম, তাপ দেওয়ার ফলে তার আয়তনটা কী হলো, বেড়ে গেল। তাহলে এই ঘটনাকে কি বলা হবে, ভলিউম এক্সপানশন বা আয়তন প্রসারণ। তাহলে আরেকবার বলে দিই, যদি তাপের প্রভাবে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ বা লিনিয়ার এক্সপানশন, যদি ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে সারফেস এক্সপানশন, আর যদি ক্ষেত্রফলের ভলিউম বা আয়তনের বৃদ্ধি ঘটে তাপের প্রভাবে তখন তাকে বলা হবে ভলিউম এক্সপানশন বা আয়তন প্রসারণ। এরপর এই অংশটা দেখো, এই অংশটা সব বইয়ে তেমন ডিটেলস করা থাকে না, একটু আমি ডিটেলসে বলে দিচ্ছি, দেখে নাও যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই অংশটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে একটা প্রথমে লোহার দণ্ড বা লোহার পাত নাও, যার প্রাথমিক দৈর্ঘ্য L1 ধরে নিচ্ছি, ধরি একটা লোহার, যেমন যে কথাগুলো বলছি সেই কথাগুলো খাতায় পরপর লিখবে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা রেডি হয়ে যাবে। ধরি একটি লোহার দণ্ড বা পাত যার প্রাথমিক দৈর্ঘ্য L1, যখন তার উষ্ণতা T1, মিটে গেল। এইবারে পরের লাইনে লিখবে যে যদি উষ্ণতা বৃদ্ধি করে হলো T2, তাহলে T2 গ্রেটার দ্যান T1। তাহলে উষ্ণতা আগে কত ছিল T1, এখন উষ্ণতা কত হলো T2, তাহলে উষ্ণতা বাড়লো কতটা, T2 মাইনাস T1, মিটে গেল। দৈর্ঘ্য কতটা ছিল L1, এখন দৈর্ঘ্য কত হলো L2, তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটা, এই যে এইটুকু পেতে গেলে কী করতে হবে, পুরোটার থেকে আগেরটা বাদ দিয়ে দেবো, তাহলে কতটা বাড়লো, L2 মাইনাস L1। তাহলে ফার্স্ট লাইনে লিখব L1, প্রাথমিক দৈর্ঘ্য L1 যখন উষ্ণতা ছিল T1। দ্বিতীয় লাইনে লিখব যখন উষ্ণতা T2 হলো তখন দৈর্ঘ্য হলো L2, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হলো T2 মাইনাস T1 এর ফলে, বা উষ্ণতা বৃদ্ধি এই T2 মাইনাস T1 এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1। এই জায়গাটা এই লাইন কটা লিখে নেন। এবার একটু বুঝে নাও, যে মনে করো দুটো জিনিস একটু বুঝতে হবে, যে এই একটা লোহার অংশ আর এই একটা লোহার অংশ, এটাকেও আমি খুব মন দিয়ে বুঝি, এটাকেও 50 ডিগ্রি, এই একটা লোহার অংশ, এই দুটো লোহার অংশ। এবারে এরও 50 ডিগ্রি বৃদ্ধি ঘটালাম আর এরও 50 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি ঘটালাম, তাহলে এর 50 ডিগ্রি বাড়ালে যতটা বাড়বে, এর 50 ডিগ্রি যদি বাড়ায় তাহলে তার উষ্ণতা যদি এরও ক্ষেত্রে 50 ডিগ্রি উষ্ণতা বাড়াবো, এর ক্ষেত্রেও 50 ডিগ্রি উষ্ণতা বাড়াবো, তাহলে এর দৈর্ঘ্য যতটা বাড়বে এর দৈর্ঘ্য তার বেশি বাড়বে না তার কম বাড়বে, উত্তর কী হবে, এর দৈর্ঘ্য বেশি বাড়বে, কারণ এর থেকে এর প্রাথমিক দৈর্ঘ্য কি বেশি। তাহলে আরেকবার বলি, এরও 50 ডিগ্রি বাড়াবো, এরও 50 ডিগ্রি বাড়াবো, বাড়ানোর ফলে এর দৈর্ঘ্য স্বাভাবিকভাবে একটু বাড়বে, এর দৈর্ঘ্যও একটু বাড়বে, এ যতটা বাড়বে এর থেকে এর দৈর্ঘ্য কী হবে, বেশি বাড়বে, কারণ এর প্রাথমিক দৈর্ঘ্য, বড়টার প্রাথমিক দৈর্ঘ্য ছোটোটার প্রাথমিক দৈর্ঘ্যের থেকে কি বেশি। তাহলে এই জায়গাটাতে একটা সিদ্ধান্তে আসা গেল, যদি একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কার বেশি হবে, যার প্রাথমিক দৈর্ঘ্য বেশি। তাহলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, এর পরের লাইনগুলো এইভাবে লিখবে, এটা বুঝে নিলে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে, L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কী হবে, প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। এই লাইনটা নিশ্চয়ই বোঝা গেল। দৈর্ঘ্য বৃদ্ধিটা কী হবে, প্রাথমিক, এই যে কতটা দৈর্ঘ্য বাড়বে সেটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। এইবারে ধরো এই বস্তু আর এই বস্তু, দুটো লোহার দণ্ড বা দুটোই লোহার পাত, মোটামুটি ধরে নাও দুটোরই দৈর্ঘ্য সমান, এখানে 19-20 আছে, ধরে নিতে হবে দুটো লোহার অংশ দুটোরই দৈর্ঘ্য সমান, এইবারে
এইটার বৃদ্ধি করা হলো 50 ডিগ্রি, আর এইটার বৃদ্ধি করা হলো এর উষ্ণতা বৃদ্ধি করা হলো 50 ডিগ্রি সেলসিয়াস, আর এর উষ্ণতা বৃদ্ধি করা হলো 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ যতটা বাড়বে এ তার থেকে বেশি বাড়বে না কম বাড়বে? এটার উষ্ণতা 50 ডিগ্রি বাড়ালাম, এই যে এই পেনটা, আর এই পেনটার বা এই লোহার অংশটার উষ্ণতা 500 ডিগ্রি বাড়ালাম। তাহলে স্বাভাবিকভাবে এর থেকে এর দৈর্ঘ্যটা বেশি বাড়বে। এর যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে তার থেকে এর যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে তার তুলনায় এর দৈর্ঘ্যটা বেশি বৃদ্ধি হবে, কারণ এর 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়িয়েছি আর ওর বাড়িয়েছিলাম 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে এখানে দেখা যাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা আরও নির্ভর করবে কার উপরে? উষ্ণতা বৃদ্ধির উপরে। তাহলে দ্বিতীয় লাইন, তাহলে ওই আগের 4টে লাইন লেখার পরে এবার এখানে এই লাইনগুলো পরপর অ্যাড করো, যে দৈর্ঘ্য বৃদ্ধি নির্ভর করবে তার প্রাথমিক দৈর্ঘ্যের উপরে, অতএব L2 মাইনাস L1 সমানুপাতিক L1। এবং তারপরের লাইন লেখো, দৈর্ঘ্য বৃদ্ধি নির্ভর করবে তার উষ্ণতার পার্থক্যের উপরে, অতএব L2 মাইনাস L1 সমানুপাতিক T2 মাইনাস T1। এবার যৌগিক ভেদ থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, যৌগিক ভেদ থেকে ডিরেক্ট এই লাইনটা লিখতে পারি, এইবারে সমানুপাতিক তুলে সমান সমান আনার জন্য কি ব্যবহার করতে? একটা ধ্রুবক। এই ধ্রুবকটার নাম কি? আলফা। ধ্রুবকটার নাম কি? চিহ্ন, মানে এই চিহ্নটার নাম, ধ্রুবকটার নাম না, এই চিহ্নটার নাম কি হয়ে গেল? আলফা। এবার আলফাকে ভৌতবিজ্ঞানের তাপের চ্যাপ্টারে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার মানে আজকের টপিকের যেটা মূল জায়গাটা সেটা হয়ে গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা ইজিক্যাল টু কী পাবো? এই দুটো রাশি কী হয়ে যাবে? এর তলায় চলে আসবে। তাহলে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা প্রায় পরীক্ষায় চাওয়া হয় বা লিখতে বলা হয় যে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজিক্যাল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে অনেক সময় এবার পরীক্ষায় চাই, মূলত এই জায়গাটা বেশি চাই, যে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তাহলে যে কোনো সংজ্ঞা বের করার একটু নিয়মটা দেখে নাও, যে নিচের জিনিস যেগুলো আছে সেগুলো একক ধরে নেব। এই যে L1টা কি? প্রাথমিক দৈর্ঘ্য, মানে শুরুতে কত ছিল সেটাকে ধরে নেব একক দৈর্ঘ্য। T2 মাইনাস T1 কি? এটা কি? উষ্ণতার পার্থক্য। কতটা পার্থক্য ধরে নেব? একক উষ্ণতার পার্থক্য। তাহলে এটাও এক, এটাও এক। তাহলে আলটিমেট আলফা ইজিক্যাল টু তাহলে কী পড়ে রইল? L2 মাইনাস L1। তাহলে আলফা ইজিক্যাল টু কী পড়ে রইল? L2 মাইনাস L1। তাহলে এবার সংজ্ঞা তৈরি করো। তাহলে আলফাটা কি? এই আলফাটা অ্যাকচুয়ালি তাহলে কি? আলফাটাই হয়ে গেল L2 মাইনাস L1। L2 মাইনাস L1টা কি? পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি। এই যে আলফাটাই হয়ে গেল L2 মাইনাস L1। এই L2 মাইনাস L1টা কি? L2 মাইনাস L1 ছিল পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে যখন উষ্ণতা একক বৃদ্ধি করব, দৈর্ঘ্য একক নেব, তখন যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে সেইটাই হবে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে সংখ্যাটা এইভাবে দাঁড়া করাও, যে কোনো পদার্থের একক দৈর্ঘ্যে যদি একক উষ্ণতা বৃদ্ধি করানো হয়, তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকেই ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। যদি বইয়ের ভাষায় বলা হয়, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রসারণটাই তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যেটা রৈখিক প্রসারণ গুণাঙ্ক সেটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবারে আলফা এর একক অনেক সময় চাওয়া হয়। আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1, তাই তো? এবারে তাহলে এককটা কী করে বের করবো? এসআইতে দৈর্ঘ্য বৃদ্ধি তার একক কী হবে? দৈর্ঘ্য বৃদ্ধির মানে কি? দৈর্ঘ্যের একক যা, দৈর্ঘ্য বৃদ্ধির এককও তাই হবে মিটার। তাহলে এইটুকুর একক কী হয়ে গেল? মিটার। L1 প্রাথমিক দৈর্ঘ্য, তার এককও মিটার।
উষ্ণতার বৃদ্ধি তার একক কেলভিন, তাহলে মিটার মিটার কেটে দিলাম, কি দাঁড়ালো কেলভিন ইনভার্স, তাই না? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি দাঁড়ালো কেলভিন ইনভার্স। এছাড়া আমি এখানে বসাতে পারি আলটিমেট উষ্ণতার এককটাই তো হয়ে যাচ্ছে, তাই না? উষ্ণতার 1/, উষ্ণতার এককটাই হয়ে যাবে 1/, উষ্ণতার একক। তাহলে উষ্ণতার একক যদি আমি ফারেনহাইট বসাই তাহলে ফারেনহাইট ইনভার্স হবে, যদি কেলভিন বসাই কেলভিন ইনভার্স হবে, যদি ডিগ্রি সেলসিয়াস বসাই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে। আজ এই পর্যন্ত। এরপরে আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তোমরা একদম এর সঙ্গে মিলিয়ে করবে, ওটাও করাবো না। তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে, ওটাও করাবো না। দুটো একদম সিমিল, তিনটে একই জিনিস। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করে দিলাম, এইটা দেখে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করে নেবে, তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক করে নেবে। নেক্সট ক্লাসে ওর পর থেকে যেটা থাকবে সেটা আলোচনা হবে।